আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা সলভ করবো হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালের আর্থিক অবস্থা বিবরণীর একটি প্রশ্ন। আশা করি স্ক্রিনে প্রশ্নটা দেখা যাচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে আমাদের দেওয়া আছে স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করার জন্য। স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করার জন্য আমাদের কিছু না, স্থায়ী সম্পদ যেগুলি আছে ওগুলির সাথে আমাদের যদি কোনো ক্রয় থাকে ওগুলি যোগ করা লাগবে, এবং যদি কোনো অপচয় আছে সেগুলি বাদ দেওয়া লাগবে। তাহলে আমরা বের করতে পারবো স্থায়ী সম্পদের নিট মূল্য। তো প্রশ্নের যদি দিকে আমরা তাকাই, প্রথম স্থায়ী সম্পদ আমাদের আছে হচ্ছে আসবাবপত্র। তো আসবাবপত্র প্রথমে আমরা দেখি, এবং এই আসবাবপত্রের সাথে যদি কোনো অপচয় থাকে তাহলে আমাদের সেটা বাদ দেওয়া লাগবে। আমরা সমন্বয়ে দেখতে পাচ্ছি আমাদের আসবাবপত্রের উপর 10% অপচয় আছে। তো আমরা যদি আসবাবপত্র আমাদের আছে হচ্ছে এদিকে কত আছে, 24,000 টাকা। আমরা রেওয়া মিলে আছে আমাদের আসবাবপত্র 24,000 টাকা। এরপর সমন্বয় আছে আমাদের অপচয়। তো অপচয় আমাদের সবসময় বাদ দেওয়া লাগে। অপচয় যদি আমরা 10% করি তাহলে আমাদের কত হয়, 24,000 টাকা 10% যদি আমরা করি, অপচয় কত, 10%, তাহলে কত হয় আমাদের 2,400। এবার যদি আমরা অপচয় বাদ দিই তাহলে আমার কত হয় এদিকে 21,600। আসবাবপত্রের কাজ শেষ। এরপর যদি রেওয়া মিলে আমরা যদি দেখি আর কি কি আছে, আমাদের স্থায়ী সম্পদ হিসেবে আছে আমাদের যন্ত্রপাতি। তো যন্ত্রপাতি আমাদের দেওয়া আছে রেওয়া মিলে 90,000 টাকা। তো যন্ত্রপাতি আমরা লিখলাম 90,000 টাকা। এবং আমাদের সমন্বয় দেখা যাচ্ছে যে শুধু আসবাবপত্রের উপরে অপচয় ধরতে বলছে, আমাদের যন্ত্রপাতির উপর কোনো অপচয় নাই। যেহেতু যন্ত্রপাতির উপর অপচয় নেই, অপচয় ধরতে পারবো না। কিন্তু আমাদের 2 নম্বর সমন্বয় একটা কথা বলা আছে যে মালিকের ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য একটি নতুন মেশিন ক্রয়। তো মালিক যেহেতু ব্যক্তিগত অর্থে নতুন মেশিন ক্রয় করার জন্য অর্থ দিচ্ছে, সুতরাং আমাদের জাবেদা কি হবে, মেশিন হিসাব ডেবিট আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। তার মানে মেশিন হিসাব ডেবিট মানে কি, আমাদের মেশিন বাড়ছে, তার মানে ক্রয় করার ফলে আমার যেহেতু মেশিন বাড়ছে, এর জন্য আমাদের যন্ত্রপাতি ক্রয়ের সাথে আমাদের এটা যোগ করা লাগবে। পাশাপাশি তো যন্ত্রপাতির সাথে যদি যন্ত্রপাতি করে আমরা 15,000 টাকা যোগ করি তাহলে আমাদের বের হচ্ছে 1,05,000 টাকা। এই 1,05,000 টাকা আর 21,600 টাকা যদি যোগ করার পর যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর খ নম্বর আছে আমাদের যে নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করো। তো প্রসেস তো আগে আমি দেখাইছি ভিডিওতে, যে প্রথমে বিক্রয় থেকে যত প্রকার আনুষঙ্গিক খরচ আছে বাদ দিতে হবে। তারপর বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে পরিচালন ব্যয় বাদ, অনন্য যোগ, অনন্য ব্যয় বাদ দিলে আমাদের বের হবে নিট মুনাফা। তো সব অঙ্কে এত মানে পুরোপুরি সবকিছু থাকে না। তো আমাদের এটার মধ্যে কি কি আছে দেখা যাক। প্রথমে আমাদের আছে বিক্রয়। তো আগে আমাদের প্রতিষ্ঠানের নাম লেখা লাগবে, জ্যোতি ব্রাদার্স, বিশদ বিবরণী এবং কত সালে কত তারিখের জন্য এটা লেখা লাগবে। তারপর আমাদের লেখা লাগবে হচ্ছে বিক্রয়। প্রথমে বিক্রয় দিয়ে শুরু হয় আমার বিক্রয়। বিক্রয় আছে আমাদের রেওয়া মিলে 1,20,000 টাকা। এরপর যদি আমরা দেখি যে রেওয়া মিলে আমাদের আছে বিক্রয় ফেরত, রেওয়া মিলে থাকে বিক্রয় ফেরত কত আমাদের 3,000 টাকা। তো এটা বের হলে আমাদের বের হয় নিট বিক্রয়। নিট বিক্রয় পার্টটুকু এখানে শেষ। এরপরে আমাদের পরের পর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় শুরুই হয় আমাদের প্রাথমিক মজুত পণ্য দিয়ে। তো প্রাথমিক মজুত পণ্য আমাদের রেওয়া মিলে কত দেওয়া আছে, ওই যে প্রথম এন্ট্রিটা আমাদের রেওয়া মিলে 20,000 টাকা দেওয়া আছে, প্রাথমিক মজুত পণ্য 20,000। এরপর আমাদের শুরু হবে কি দিয়ে, ক্রয় দিয়ে। ক্রয়ের সাথে যত প্রকার আনুষঙ্গিক খরচ আছে বাদ দিতে হবে, এবং অলিখিত ক্রয় থাকলে যোগ দিতে হবে। তো ক্রয় যদি আমরা দেখি, এবং ক্রয়ের সাথে ক্রয় ফেরত নাই, কোনো ক্রয় বার্তা বা অলিখিত ক্রয় যেহেতু নাই, পণ্য উত্তোলন আছে আমাদের সমন্বয়ে। পণ্য উত্তোলন আছে আমাদের সমন্বয়ে 4 নম্বর সমন্বয় আছে 2,000 টাকা। তো এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের বের হয় নিট ক্রয়। নিট ক্রয় হচ্ছে আমাদের 78,000 টাকা। তো 20,000 78,000 যোগ করলে বের হয় আমাদের 98,000 টাকা। এরপরে পরের পার্ট হচ্ছে আমাদের যদি কোনো মজুরি থাকে বা আমদানি শুল্ক থাকে, ডক চার্জ থাকে, তাহলে এগুলি আমাদের যোগ করা লাগে। যেহেতু আমাদের এগুলি নাই তাহলে আমাদের পরের স্টেপ হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য যদি আমরা বাদ দিই এটা থেকে তাহলে বের হয় আমাদের 84,000 টাকা, যেটা হচ্ছে আমাদের মোট বিক্রিত পণ্যের ব্যয়। এবার এই নিট বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে আমাদের বের হচ্ছে 33,000 টাকা, যেটা হচ্ছে আমাদের মোট লাভ। এরপরে স্টেপ হচ্ছে আমাদের পরিচালন ব্যয় কি কি আছে। তো পরিচালন ব্যয় আমরা লিখলাম বাদ পরিচালন ব্যয়, এটা সেকশন আমাদের। তো প্রথমে আমাদের খাজনা কর লেখা রাখবে, যেহেতু রেওয়া মিলে আছে 12,000 টাকা, বরাদ্দ কিন্তু বাট্টা রেওয়া মিলে 2,000 টাকা, ভাড়া আছে 3,000 টাকা, এবং ক নম্বর আমরা বের করছিলাম একবার, যদিও সমন্বয় যেহেতু আমাদের আসবাবপত্রের অপচয় আছে তাহলে আমাদের এটা আবার কি করা লাগবে, পরিচালন ব্যয় নিতে হবে। তো আসবাবপত্র আছে আমাদের কত, 24,000 টাকা। এর উপর 10% বাট্টা করলে আমাদের বের হয় 2,400 টাকা। এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের বের হয় মোট পরিচালন ব্যয়। মোট পরিচালন ব্যয় হচ্ছে আমাদের 19,400। এবার ওই মোট লাভ থেকে যদি আমরা পরিচালন ব্যয় বাদ দিই তাহলে আমাদের বের হবে হচ্ছে নিট মুনাফা। যেহেতু মেধার মধ্যে আমার আর কোনো অনন্য আয় এবং অনন্য ব্যয় নাই, তা আমাদের অ্যান্সার এতটুকুই। আর আমাদের নিট মুনাফা হচ্ছে কি আমাদের 13,600। এরপর সবার শেষে গ নম্বরে আছে আমাদের যে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের একটা ফরম্যাট আছে। তো ফরম্যাটটা হচ্ছে অনেকটা এরকম, যে প্রথমে তো প্রতিষ্ঠানের নাম এবং মালিকানা সত্ত্ব বিবরণী। প্রথমে আমাদের শুরু করা লাগবে মূলধন দিয়ে, এরপর অতিরিক্ত মূলধন যোগ করা লাগবে, বা নিট মুনাফা বা নিট ক্ষতি হলে নিট মুনাফা হলে যোগ, নিট ক্ষতি হলে বাদ।
এরপর যদি কোনো উত্তোলন থাকে তাহলে সেটা বাদ দেওয়া লাগবে। তারপর জীবন বীমা, আয়কর এগুলি যদি থাকে তাহলে বাদ দেওয়া লাগবে, এবং লাস্টে আমাদের সঞ্চিত তহবিল বা সাধারণ সঞ্চিতি যোগ করা লাগবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ফরম্যাট। তো প্রথমে কি থাকে মূলধন, তারপর কি অতিরিক্ত মূলধন, তারপর নিট লাভ হলে যোগ বা নিট ক্ষতি হলে বিয়োগ, তারপর যত উত্তোলন আছে বাদ দিতে হবে, নগদ হোক বা পণ্য হোক। এরপর হচ্ছে আমাদের যদি আয়কর থাকে বাদ, জীবন বীমা প্রিমিয়াম থাকে এগুলো বাদ, এগুলো উত্তোলনের অংশ অনেকটা। তারপর সবার লাস্টে আমাদের সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিল যোগ করলে আমাদের বের হবে নিট মালিকানা সত্ত্ব বা মালিকানা সত্ত্ব বিবরণী। তো প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী কি, প্রথমে মূলধন। তো মূলধন আমাদের রেওয়া মিলে দেওয়া আছে কত, মূলধন রেওয়া মিলে দেওয়া আছে আমাদের কত, 80,000 টাকা। তো লিখলাম আমরা। এরপর অতিরিক্ত মূলধন একটু ঝামেলা আছে। রেওয়া মিলে আমাদের দেওয়া আছে কত, 14,000 টাকা ক্রেডিটে। এবার অতিরিক্ত মূলধন কোন দিকে, ওই যে প্রথমে বলছিলাম যে মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য একটা নতুন মেশিন ক্রয় করছে, যেটা আমাদের 2 নম্বর সমন্বয় দেওয়া আছে। তো মালিক ব্যক্তিগত অর্থে মেশিন যদি ক্রয় করে, মেশিন হিসাব ডেবিট হবে আর মূলধন হিসাব ক্রেডিট। মূলধন ক্রেডিট হওয়া মানে কি, মূলধন বাড়ছে। তো যেহেতু মূলধন বাড়ছে সেটা আমাদের কি হবে, অতিরিক্ত মূলধনের সাথে আমার যোগ হবে। অতিরিক্ত মূলধন যোগ করার পরে আমাদের বের হয় 1,09,000 টাকা। এরপর যদি নিট মুনাফা থাকে তাহলে যোগ, নিট ক্ষতি হলে বিয়োগ। আমরা খ নম্বরে নিট মুনাফা পেয়েছিলাম আমরা কত, 13,600। তো 13,600 যোগ করার পর বের হয় আমাদের 1,22,600। এরপর এসে কি আমাদের উত্তোলন। উত্তোলনের মধ্যে কি আছে, আমার নগদ আছে, নগদ 10,000 টাকা, এবং পণ্য উত্তোলন আছে যেটা আমাদের কি সমন্বয় আছে। আর আমরা জানি সমন্বয়ের একটা জিনিস দুইবার যায়, একটা হচ্ছে দুইবার প্রভাব ফেলে। একবার হচ্ছে আমাদের আয় বিবরণীতে, আর একবার হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে। তো আয় বিবরণীতে আমরা কি করছিলাম, ক্রয় থেকে বাদ দিছিলাম। তো এখানে আমাদের কি করা লাগবে, উত্তোলনের সাথে যোগ করা লাগবে। তারপর নগদ এবং পণ্য উত্তোলন যোগ করার পর যে ফিগারটা হয় ওইটা দিয়ে আমরা ওইটা কি করবো, আমরা এই যে 1,22,600 থেকে বিয়োগ করব। ঠিক আছে। তো উত্তোলন বিয়োগ করার পর আমাদের বের হয় 1,10,600। এবং সবার লাস্টে আমাদের একটা স্টেপস আছে যে সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিল, যেটা আমাদের সমন্বয় রেওয়া মিলে দেওয়া আছে কত, 30,000 টাকা। আমাদের 3 নম্বর রেওয়া মিলের 3 নম্বরে দেওয়া আছে কত, 30,000 টাকা। তো 30,000 টাকা যদি আমরা যোগ করি তাহলে আমাদের বের হয় হচ্ছে 1,40,600। এটাই হচ্ছে আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব।